এটা দেখছি কনসেপ্টের ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক কনসেপ্টের ক্ষেত্রে আমরা ওএসআই মডেলটা দেখছি আর টিসিপি আইপিটা দেখছি, ঠিক আছে। তারপর প্রোটোকল দেখতে গেছিলাম যখন আমরা, তখন নেটওয়ার্কের কমন যে প্রোটোকলগুলি আছে ওইগুলি আমরা দেখছি, যেটা ছিল আপনার এসটিটিপি, এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য, এসএমটিপি হলো মেল সার্ভারের জন্য, তারপরে হলো টিসিপি হলো ট্রান্সফার প্রোটোকল, ইউডিপি ছিল আপনার ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, যেটা হলো আমাদের স্ট্রিমের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আরেকটা হলো আইপি। আইপি কি? ইন্টারনেট প্রোটোকল, যেটা আপনার সাথে আরেকজনের সাথে ইন্টারনেটের মাধ্যমে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বাদ আছে, ওটা মডার্ন টেকনোলজির জন্য এটা দেই নেই, ওটা হইলো ডাব্লিউএস। ডাব্লিউএস হইলো ওয়েব সকেট প্রোটোকল। ওয়েব ওয়েব সকেট প্রোটোকল, ওয়েব সকেট প্রোটোকল, ঠিক আছে। ওয়েব সকেট প্রোটোকল জিনিসটা কি, এটা একটু বলে দিই, হয়তো আপনাদের জন্য নতুন। আমাদের যে লাইভ চ্যাটিং সিস্টেমগুলি আছে, লাইভ সাপোর্ট সিস্টেম আছে, অ্যালার্ট সিস্টেম আছে, খেলার যে আপডেটগুলি দেখেন ওইগুলি মূলত এই ওয়েব সকেট প্রোটোকলের মাধ্যমে লাইভ সরাসরি আপলোড হয়। হ্যাঁ, এটা নিয়ে আমরা বিস্তার পরে এক সময় দেখে নেব, কারণ ওয়েব সকেটের একটা ইন্ডিভিজুয়াল ভাগই আছে, হ্যাঁ, ওয়েব সকেট নিয়ে, ঠিক আছে। তো এই ওয়েব সকেট আমরা পরবর্তীতে দেখে নেব। এখন আপাতত যা শুধু জানা থাকুক, নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে একটা ওয়েব সকেট প্রোটোকলও আছে, ঠিক আছে। তারপরে শিখছিলাম যে আমরা এলিমেন্টগুলি কি কি আছে, এটা 4টা ডিভাইস মানে জিনিসের সাথে বিভক্ত করে একটা নেটওয়ার্কের সম্পূর্ণ কাজ ফুলফিল করতে হয়। ইন্ট ইউজার, যারা আমরা কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, আইওটি যে স্মার্ট ডিভাইসগুলি আছে ওইগুলি যারা ইউজ করি তারা হলো ইন্ট ইউজার। তারপরে হলো ইন্টারমিডিয়েট ডিভাইস, যেগুলির মাধ্যমে আমাদের বাসা পর্যন্ত নেট কানেকশন আসে, যার সুইচ আছে, রাউটার আছে, মডেম আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, ঠিক আছে। তারপর হলো নেটওয়ার্ক মিডিয়া এবং সফটওয়্যার কম্পোনেন্ট, যেগুলি হলো কেবল, প্রোটোকল ম্যানেজমেন্ট অ্যান্ড ফায়ারওয়াল সফটওয়্যার, ঠিক আছে। এরপরে তো সার্ভার থাকেই, বিভিন্ন ধরনের সার্ভার দিয়েই আমাদের যত প্রয়োজনীয় কার্যক্রম আছে সম্পূর্ণ করা হয়, ঠিক আছে। তারপরে আসছেন যেই জিনিসটা আমরা দেখছি যে আসলে কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি ব্যবহার করে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মূলত কমিউনিকেশনের জন্য দরকার পড়ে, ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশনের জন্য অ্যাক্সেস মিডিয়া কন্ট্রোল, ম্যাক অ্যাড্রেস আর কি, ম্যাক অ্যাড্রেস। দ্বিতীয়ত হলো আইপি অ্যাড্রেস লাগে, যেটা ইন্টারনেটে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা ডিভাইসের সাথে কানেকশনের জন্য আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। শুধু আইপি অ্যাড্রেস থাকলে আপনি কানেকশন নিতে পারবেন না, এই জন্য আপনার দরকার পড়ব একটা পোর্ট ওপেনের। টোটাল পোর্ট আছে 65,535টা পোর্ট। এই যে কোনো একটা পোর্টের সাথে, আইপির সাথে আর আপনার সাথে, মানে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের সাথে কমিউনিকেশন করে যে কোনো একটা পোর্ট ওপেন করতে হইবে এবং ওই পোর্টেই কানেক্ট হইতে হইবে। আপনি 12 নাম্বার পোর্টে কানেক্ট হইবেন যে সার্ভিসের জন্য, আরেকজন ওই 56 নাম্বারে কানেক্ট হইব, এরকম হইব না। একটা সমঝোতার মাধ্যমে একটা পোর্টের মধ্যেই কানেকশন হইতে হইব এক সেম সার্ভিসের জন্য। তো এর মধ্যে ওয়েল নোন যে পোর্টগুলি আছে 0 থেকে 1023 পর্যন্ত হইল ওয়েল নোন। ওয়েল নোন হইল যে পপুলার যেই সার্ভিসগুলি আছে, যেমন ওয়েবসাইটের সার্ভিস দেওয়ার জন্য, বিভিন্ন প্রোগ্রামের সার্ভিস দেওয়ার জন্য যে জিনিসগুলি জনপ্রিয় ডিফল্টভাবে সেট করা থাকে ওইগুলির বলা হয় ওয়েল নন। 1023 পর্যন্ত। রেজিস্টার্ড পোর্ট হইল 1024 থেকে 49,151 পর্যন্ত, ঠিক আছে। এই পোর্টগুলি হইল আপনার রেজিস্টার করা থাকে বিভিন্ন সার্ভিসের নামে, বাট চাইলে আপনি ইউজ করতে পারবেন এই 65,000 পোর্টের যে কোনো পোর্টই আপনি ইউজ করতে পারবেন। বাট ওই যে আমরা নেটওয়ার্কের ক্লাসে, কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসে দেখছিলাম না যে আসলে প্রোটোকল চেঞ্জ করা যায়, পোর্ট নাম্বার চেঞ্জ করা যায়, এইরকম পোর্ট নাম্বার চেঞ্জ করে যদি ওইটাতে কানেক্ট করেন তখন আপনার পোর্ট নাম্বার উল্লেখ করে দিতে হইব, ঠিক আছে। তো ডাইনামিক পোর্ট আছে হইল যে 49,152 থেকে 65,535টা। এটা ছিল আমাদের নেটওয়ার্কের কমিউনিকেশন চ্যানেল কি কি। এখন আজকে আমাদের যে ক্লাসটা শুরু হইতেছে, আমাদের আজকের ক্লাসে আমরা যেটা দেখব
মূলত একটু বোরিং লাগবে আজকের ক্লাসে কারণ থিওরি পার্ট বেশি। এক্সাম্পল অফ এ ব্রাউজিং ইন্টারনেট মানে একটা ইন্টারনেট আমাদের এখান থেকে এটারে ব্রাউজ করার যে সিস্টেম, ওই সিস্টেমটা। সর্বপ্রথম কাজ করে ডিএনএস লুপআপ। ঠিক আছে? ডিএনএস লুপআপ কি আমরা একটু পরে বুঝতেছি। তো এর কাজগুলি আগে বুঝি যে আসলে একটা রিকোয়েস্ট তো আমরা ওএসআই মডেল কিভাবে বিল্ড করে ওই জিনিসটা দেখছিলাম। বাট আমাদের থেকে একেবারে সার্ভার পর্যন্ত যায় কিভাবে? ওইটা হইলো এক্সাম্পল অফ ব্রাউজিং ইন্টারনেট। সর্বপ্রথমে ডিএনএস লুপআপ করতে হয়। কারণ ডিএনএস লুপআপ না করলে আপনি যেই সার্ভারে যাইতেছেন ওই সার্ভারের নাম আপনি জানেন বাট আপনি ওর অ্যাড্রেস জানেন না। আর কম্পিউটার অ্যাড্রেস ছাড়া নাম জানে না। ওইটা বের করার জন্য এই ডিএনএস লুপআপের সবার আগে প্রাধান্য। তারপরে বাকি যে কাজগুলি আছে ওই কাজগুলি সম্পাদন করা হয়। তো আমাদের কম্পিউটার ডোমেইন রিসলভ করে একটা আইপি অ্যাড্রেস খুঁজে নিয়ে আসে। মানে একটা না, ওর জন্য নির্দিষ্ট যেটা ওইটাই নিয়ে আসে। তারপরে কি করে? ডাটা এনক্যাপসুল হয়। ডাটা এনক্যাপসুল হয় কিভাবে? আমাদের ব্রাউজার একটা এইচটিটিপি রিকোয়েস্ট করে। তার উপর আমরা টিসিপির জন্য যেই পোর্ট ২ টা নির্ধারণ করতে হয়। এইচটিটিপি হইলে ৮০ তে আর এইচটিটিপিএস হইলে 443 তে। তারপর হইলো প্যাকেট ইনক্লুড করে ডেস্টিনেশনের আইপি অ্যাড করা হয়। যেগুলি আমরা ওই ওইখানে ভাইঙা দেখছিলাম। বাট আজকে ভাইঙা না, আমরা একসাথে বলতেছি। ঠিক আছে? যখন আইপি অ্যাড করে দেওয়া হয় তখন ডেস্টিনেশন পাওয়ার পরে আমাদের যে প্যাকেটটা থাকে প্যাকেটটা একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ও রেডি হয়ে যায়। যার কারণে ও আমাদের রাউটার থেকে বের হয়ে যাওয়া লাগে। রাউটার থেকে বের হওয়ার জন্য এআরপি আমাদের সাহায্য করে। আমাদের রাউটারের যেই ম্যাক অ্যাড্রেস আছে, কারণ ইন্টারনাল ডিভাইসের মধ্যে ম্যাক টু ম্যাক কানেকশন হয়। ঠিক আছে? তো আমাদের ডিভাইস কি করে? আমাদের রাউটারের যেই ম্যাক অ্যাড্রেস আছে ওই ম্যাক অ্যাড্রেসের গেটওয়ে দিয়ে বের হয়ে চইলা যায়। আউট অফ রাউটার মানে প্রাইভেট নেটওয়ার্ক থেকে বের হয়ে পাবলিক নেটওয়ার্কে চলে যায় এবং রাউটার তার পরবর্তী কাজগুলি করে। কি করে ও? ও ডাটা ট্রান্সমিশন করে। কিভাবে করে? ফ্রেম সেন্ড রাউটার ম্যাক অ্যাড্রেস। যে ফ্রেমগুলি আছে ওইটা রাউটার ম্যাক অ্যাড্রেসে সেন্ড হয়ে যায়। রাউটার ফরওয়ার্ড করে প্যাকেটগুলি ডেস্টিনেশন আইপিতে। এই ডেস্টিনেশন আইপিতে যাওয়ার জন্য মাঝখানে যতগুলি সুইচ বা রাউটার কানেক্ট হয় সব কটা একটা আরেকটার থেকে ফরওয়ার্ড করে সেম নিয়মে। ঠিক আছে? তারপর যখন আপনি সার্ভারের কাছে রিকোয়েস্টটা পৌঁছায় যায়, ওইটারে রিসিভ করে এবং ওইটারে প্রসেসিং এর পরে আপনারে রেসপন্স দিয়া দেয়। তারপরে রেসপন্স কিভাবে আসে? যেই সেম রুটে গেছে মানে যেই রাস্তা দিয়ে রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত পৌঁছাইছে, সার্ভার ঠিক সেম প্রসেসেই সেম রুটে রেসপন্সটা পাঠায় দেয়। ঠিক আছে? তো এইগুলি আমরা সবাই জানি। এইজন্য আমি এটা থিওরি পার্টি রাখছি। বাট এইখানে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারনেটের সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস যেটা, এটা হলো ডিএনএস লুপআপ। যেটা আমাদের মাস্ট বি জানতে হইব যদি আমরা ওয়েব রিলেটেড কাজ করি। ঠিক আছে? তো চলেন আমরা ডিএনএস লুপআপ জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা দেখে আসি। ঠিক আছে? তো ডিএনএস এর জন্য আমরা আপাতত প্র্যাকটিক্যাল কিছু দেখাইতে পারতেছি না। আমরা একটু ড্র কইরাই আঁকাআঁকি কইরা চেষ্টা কইরা দেখি যে আসলে কিছু করা যায় কিনা। মনে করেন এটা আমাদের একটা ব্রাউজার। ঠিক আছে? এটা আমাদের ব্রাউজার। আমাদের যত কিছু আছে ব্রাউজার থেকেই তো মূলত বের হয়ে যায় রিকোয়েস্টটা। এটা মনে করেন আমাদের গুগলের ব্রাউজার। ঠিক আছে? জি। এই ব্রাউজারে আমরা একটা রিকোয়েস্ট বিল্ড করলাম। যে রিকোয়েস্টটা হইলো একটা ডেস্টিনেশনে যাইবো। মনে করেন ধরেন ইউটিউবে যাইবো। ঠিক আছে? YOUT example.com 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 এ আমাদের এই রিকোয়েস্টটার গন্তব্য। হুম? www লাগাই দেই। তাহলে মনে হইতেছে এইটারই একটা অংশ www ডট। ঠিক আছে? তো আমরা খুব সহজ ভাষায় দেখে নিব যে আসলে ডিএনএস কিভাবে কাজ করে। তো যখনই আমি একটা ইউআরএল বারে আ এইরকম কোনো কিছু সার্চ করার জন্য রেডি হই। ঠিক আছে? এটা আমাদের ইউআরএল বার।
যখন আমরা সার্চ করার জন্য আমরা রেডি হই, তখন এই ব্রাউজার কি করে? সর্বপ্রথম কল করে ওর ক্যাশে, ওন ক্যাশ, হ্যাঁ? ব্রাউজারের নিজস্ব ক্যাশ। ক্যাশ বানানো হয় নাই, তারপরেও বুঝে নিয়েন, হ্যাঁ? এগুলো ব্রাউজারের ক্যাশ। এই ব্রাউজারের ক্যাশে সর্বপ্রথম এই ব্রাউজার এড করে, মানে রিকোয়েস্ট করে যে তোমার কাছে কি example.com এর আইপি আছে? তখন ব্রাউজার ক্যাশ যদি অলরেডি ক্যাশ করা থাকে, ও বলে হ্যাঁ, আছে। আর যদি না থাকে তাহলে ও বলে নো। যদি হ্যাঁ বলে তখন এই জায়গায় কানেকশন ক্লোজ। ও ডেস্টিনেশনে চলে যায়। মনে করেন রাউটার ক্যাশ বলল নো, নাই, আমার কাছে নাই। হুম, যে কোশ্চেনটা করে এইরকম, হোয়াট ইজ আইপি, ঠিক আছে? মনে করেন আহ, এইটা কোশ্চেন করলো। এই কোশ্চেনটা যখন করে তখন ও বলল যে না, নাই, আমার কাছে নাই, তুমি যেটা খুঁজতেছো ওইটা নাই। তো ও পরবর্তীতেই সেকেন্ড একটা রিকোয়েস্ট করে ফেলে, যে দোনোটা রিকোয়েস্টই হয় ইন্টারনাল রিকোয়েস্ট। এটা মানে আসলে ইন্টারনেটে যায় না, এটা হইলো ওদের নিজেদের ভিতরে। পরবর্তীতে যে রিকোয়েস্টটা করে এই রিকোয়েস্টটা হয় আমাদের ইটিসি হ্যাশ ফাইল, হুম, হোস্ট ফাইলের। এটিসি হোস্ট, HOSTS হোস্ট। আমাদের প্রত্যেকটা ডিভাইসে এই ইটিসি হোস্ট ফাইল আছে। এই ইটিসি হোস্ট ফাইল কেন প্রয়োজন পড়লো, এটার ব্যাখ্যা যদি চান তাইলে কথা হইল, আপনি শুধু ওয়ার্ল্ডে এমনই কোনো ওয়েবসাইট যে আছে যে অন্য মানুষ অ্যাক্সেস করতে পারবো পাবলিকলি, এমন না ব্যাপারটা। এমনও অনেক ওয়েবসাইট এবং সার্ভিস আছে যেটা ইন্টারনাল ইউজের জন্য ব্যবহৃত। এখন যে ইন্টারনাল ইউজের জন্য যে ব্যবহৃত যে জিনিসগুলি, ওইগুলি তো আইপি অ্যাড্রেস যদি জানা না থাকে, রিসলভ যদি না করা হয়, তাহলে তো আপনি ওই সাইটে যাইতে পারবেন না। তো ব্যাংকিং সাইট, যেই সব সাইটগুলি যারা ইন্টারনাল ওয়েব অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করে, সবাই ওদের ডিএনএস সার্ভার তো থাকে না। তারপর ভার্চুয়াল হোস্টের জন্য ডিএনএস সার্ভার থাকে না। তো ওই ডিএনএস সার্ভারের কাজটা এই ইটিসি হোস্ট করে দেয়। যখন ইটিসি হোস্টের কেসে কোনো হোস্ট নেমের সাথে আইপি সেট করা থাকে, তখন এই ব্রাউজার সরাসরি ওই ডেস্টিনেশনে চলে যায়। এখন মনে করেন ইটিসি হোস্টেরও ও সেম রিকোয়েস্ট করলো যে এটা কি তোমার কাছে আছে? ও বলল যে না, নাই। হুম, মনে করেন ওরও রেসপন্স আসলো যে না, আমার কাছেও নাই। নো, আমি জানি না যে আসলে তুমি কি চাইতেছো, ওর সম্বন্ধে আমি জানি না। ওর অ্যান্সার নো। এখন যখন ইন্টারনাল কোনো কাজ ও কাছে পায় নাই, ও সরাসরি চইলা যাইব আপনার ডিএনএস লুপআপে, রিসলভারে, সরি, ডিএনএস রিসলভারে। ডিএনএস রিসলভার, এই ডিএনএস রিসলভারের কাছে। এই ডিএনএস রিসলভারটা কেস ডিসাইড করে দেবে। এটা মূলত আপনার আইএসপি ডিসাইড করে দিব যে আপনার ডিএনএস রিসলভার কি। এটা ওয়ান কাইন্ড অফ ফোন বুক, ঠিক আছে? এখন ও ওরে রিকোয়েস্ট করবো যে এই যে আইপিটা, এই আইপিটা তুমি, তোমার কাছে আছে কিনা, ওর আইপি কি। যদি ওর কাছে না থাকে বা থাকে, ও এই সম্বন্ধে জানা থাকলেও ও কোনো কিছু জানে না। ও যা শুধু জানে এই ডিএনএস রিসলভার যেটা আপনার ডিএনএ, সরি, আইএসপি সেট করে দিছে, ও জানে যে আসলে কার কার কাছে আমি এই জিনিসটা আমি পাইতে পারি, ঠিক আছে? ও বেশি পরিশ্রম করে না। ও সবার আগে একটা রিকোয়েস্ট করে, ওই রিকোয়েস্টটা করে হইলো রুট সার্ভারে, ঠিক আছে? যেই রিকোয়েস্টটা করে হইলো রুট সার্ভার, রুট, সিআরভি, রুট সার্ভার।
ঠিক আছে? এই রুট সার্ভারে কোশ্চেন করে যে আসলে আহ, এই রুট সার্ভারে ও এইটা কোশ্চেন করে না যে তুমি কি এই ইটা সম্বন্ধে এই যে এইটা সম্বন্ধে জানো কিনা, এই কোশ্চেন করে না। ও রুট সার্ভারে কোশ্চেন করে যে তুমি এই ডোমিনের, হ্যাঁ, EXAMPL example.com এর ELD মানে টপ লেভেল ডোমেন অ্যাড্রেস জানো কিনা, ADDRESS অ্যাড্রেস জানো কিনা, ও কোশ্চেন করে এইটা। হ্যাঁ, ও এই কোশ্চেন করে ওরে, ও কি করে দেখে টপ লেভেল ডোমেন কি আছে, .com। তো ওর কাছে আবার .com যতগুলি ডোমিন আছে ওই ডোমিনের হিস্ট্রি ওর কাছে আছে। ঠিক আছে, ও ওই হিস্ট্রি থেকে ওরে বইলা দেয়, হ্যাঁ আমি জানি আহ, ওই অ্যাড্রেসটা তুমি এই টপ লেভেল ডোমিনে ওরে খোঁজো। ঠিক আছে, ও মনে করেন একটা অ্যান্সার দিয়ে দেয় যে হ্যাঁ জানি, একটা অ্যাড্রেস মনে করেন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে এই হলো টপ লেভেলের। ইয়েস। এখন মনে করেন ওর থেকে ইয়েস আসার পরে ও সরাসরি ওই টপ লেভেল ডোমিনে রিকোয়েস্ট পাঠায়, যে এই টপ লেভেল ডোমিনে রিকোয়েস্ট পাঠায় যে এই example.com এর যে ওর অ্যাড্রেস কই। ও সরাসরি ওর এই কোশ্চেন করে, তখন ও এটার ফিরতিতে যদি ওর কাছে থাকে, এটা হলো টপ লেভেল, আচ্ছা টপ লেভেল ডোমেইন, হ্যাঁ, টিএলডি, টিএলডি সার্ভার, টপ লেভেল সার্ভার। ঠিক আছে, এই টপ লেভেল ডোমেইন সার্ভারে ও রিকোয়েস্ট করে দেয়। ঠিক আছে, ও যখন এটারে রিকোয়েস্ট করে দেয় তখন ও যদি ওর কাছে থাকে ও তো রিকোয়েস্ট দেয়, বাট ও যদি না জানে, ওর কাছে তো অবশ্যই আছে যে .com এর কি আছে। এখন এই জায়গায় একটা কোশ্চেন হইলো, ও সরাসরি আপনার আইপি দিয়ে দিতে পারে, ও আপনারে মনে করেন একটা আইপি দিতে পারে। ঠিক আছে, মনে করেন একটা আইপি 192.168.0.1, এই আইপি মনে করেন দিয়ে দিল। যখন ও আইপি দিয়ে দিব, ও এই আইপি গুগলে দিয়ে দিব, গুগল ওই সার্ভারে কল করে নেব। কিন্তু এইখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন হইল, আমরা একটু যাই, হুইজ কমান্ড সম্বন্ধে আমরা অনেকেই জানি। আমরা যদি হুইজ.com-এ যাই, গুগলে যাই, ঠিক আছে, google.com-এ হুইজ করি। হুইজ হইল একটা ইনফরমেশন ডায়েরি বা যাই বলেন, যারাই কোনো ডোমেইন রেজিস্টার করে ওদের হিস্টোরিগুলি ও সেভ করে রাখে। এখন কিছু কিছু কোম্পানি ওদের কিছু পেইড টুলস আছে, সার্ভিস আছে, ওইগুলি নিয়ে ওই ইনফরমেশন হাইড করে দেয়। ঠিক আছে, এটা ছাড়া এই হুইজ এই গুগলের যাবতীয় যত ইতিহাস, যেদিন রেজিস্টার হয়েছে ওই দিন থেকে সব কিছু দেখায়। তো এই দেখানোর উদ্দেশ্য বলতেছি কি কারণে, আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে গুগলের যাবতীয় যত ইনফরমেশন এখানে চলে আসে। ঠিক আছে, আমরা এগুলি আরো আমাদের যে কি বলে ইনফরমেশন গ্যাদারিং কোর্স ক্লাস আছে ওই দিন ভালো করে জানবো। ঠিক আছে, তো এখানে দেখেন কি কি ইনফরমেশন আছে। ডোমেইন নেম google.com, রেজিস্টার ডোমেইন কোন নামে রেজিস্টার করা হয়েছে, মানে হুইজ সার্ভিস, তারপর হলো আপডেট করছে কত তারিখে, লাস্ট আপডেট করছে কত তারিখে, ক্রিয়েশন ডেট কত সালে ক্রিয়েট করছে, 1997 সালে এটা ক্রিয়েট করছে, রেজিস্টার ডেট এক্সপায়ার হয়ে যাব 28 সালে, 2028 সালে। এইসব ডেট, এইসব ইনফরমেশন আমাদের জন্য কাজের, বাট এখন না, আমরা পরে জানবো যে কি কাজের। বাকি যে ইনফরমেশনগুলি আছে ওইগুলি আমাদের দেখা এখন লাভ নাই। আমরা যেটা শিখতেছিলাম ওইটা হইলো, এইখানে দেখেন একটা নেম সার্ভার, এই নেম সার্ভারটা হইল
অথরিটিভ সার্ভার, মানে অথরাইজ সার্ভার। অথরাইজ হইল আপনি স্বীকৃতি দেওয়া যে আমার এই জিনিসটা আমি স্বীকৃতি দিলাম, এটা আমার। এইরকম সার্ভার সেভ করে রাখছে, নেম সার্ভার, যেটা হইলো গুগল থেকে করেন না। এখানে অনেকগুলি সার্ভার থাকতে পারে, 1টা 2টা 3টা 4টা, এই নেম সার্ভার। এই যে নেম সার্ভার আছে, এই নেম সার্ভার হইল অথরিটিভ সার্ভার। এই সার্ভারের ভিতরেই মূলত একটা ডোমিনের সব ইনফরমেশন লেখা থাকে। যে ডিএনএস এর যেই রিসলভটা হইব কিভাবে, এটার কোন ডোমিনের সাথে কোন আইপি যাবতীয় যা কিছু, এগুলি আমরা ইনফরমেশন গ্যাদারিংয়ের ভিতরে আরেকটু ভালোভাবে দেখবো। কিন্তু এখন মনে রাখি যে আসলে যে কার সাথে কি নোট করা থাকে এই নেম সার্ভারের ভিতরে, ঠিক আছে? যখন আমরা এই টপ লেভেল ডোমিনের কাছে রিকোয়েস্ট করি, যদি টপ লেভেল ডোমিন মানে যার থেকে আপনি ডোমিন কিনছেন, ওর তো একটা আইপি দিছে, কিন্তু আপনি চাইতেছেন আপনার সার্ভার আপনি নিজে কন্ট্রোল করবেন, এই জন্য আপনি একটা নেম সার্ভার বানাইছেন যে এটা কিভাবে প্রসেস হইব আপনি মেনটেন করবেন। যদি এইরকম হয়, তখন ও এই টপ লেভেল ডোমিন কি করব, আইপি দিব না আপনারে, ও দিব কি আপনারে ওই নেম সার্ভারের অ্যাড্রেস। হ্যাঁ, যে অথরিটিভ নেম সার্ভারে তুমি রিকোয়েস্ট করো, আমি এই অথরিটিভ সার্ভারের অ্যাড্রেস। হ্যাঁ, এই জায়গায় একটা অথরিটিভ সার্ভারের অ্যাড্রেস দিয়ে দিব। ওই সার্ভারের অ্যাড্রেসে আপনি এই যে নেম সার্ভারের যে নেমটা আছে না, আমরা এই জায়গায় যেটা দেখলাম, আমরা এটারে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? এইটারে মনে করেন দিয়ে দেব যে তুমি এইখানে যে ইনফরমেশন পাইবা, তুমি সরাসরি এইখানে চলে যাও, ঠিক আছে? তখন ও যে অ্যাড্রেস দিয়ে দিছে এই অ্যাড্রেসে গুগল কল করব, সরি আমাদের ডিএনএস রিসলভার কল করব। ডিএনএস রিসলভার যখন এই অ্যাড্রেসে কল করব, এটা হয়ে গেল আমাদের নেম সার্ভার, ঠিক আছে? অথরিটিভ নেম সার্ভার, যেটা গুগল নিজে অথরাইজ করছে, ঠিক আছে? এই হলো এই সার্ভার। এখন এই সার্ভারে যখন কল করব, সার্ভারের কাছ থেকে যখন চাইবো যে আসলে তুমি আমারে এই যে এইটার আইপিটা দাও, রিকোয়েস্টে থাকবো এইটা, ঠিক আছে? তখন এই অথরিটিভ সার্ভার এই মাস্ট ভি ওর কাছে এই ইনফরমেশন থাকবে। যদি নেম সার্ভার থাকে তাহলে মাস্ট ভি ওর কাছে এই ইনফরমেশন থাকবে। এখন ও আপনারে 100% আইপি দিয়ে দিব। 192.168.0.1 এই আইপি ও আপনারে 100% দিয়ে দিব। আর কোথাও যদি নাও পান, ওর কাছে এই আইপি পাইবেন। এই আইপি আবার ডিএনএস রিসলভার কি করব, আপনার ব্রাউজারে দিয়ে দিব। হ্যাঁ, এই যে হলো আইপি, এই নাও তোমার আইপি। এখন আপনি যখন সার্চ দিবেন এইটাতে, এখন ও জানে এই আইপির ডেস্টিনেশন কই, এবং ও পাথ বানায় নেয়। মনে করেন এই জায়গায় আপনার সার্ভার হইল এই জায়গায়। হ্যাঁ, এই হলো আপনার ডাটা সার্ভার, ঠিক আছে? বা যেইটা অ্যাক্সেস করতে চাইতেছেন ওই সার্ভার হইলো এই জায়গায়। ঠিক আছে? এখন এই সার্ভারের আইপি অ্যাড্রেস কি? এই আইপি অ্যাড্রেস শুধু ও জানে। হ্যাঁ? এখন এই ব্রাউজার যখন ডিএনএস থেকে আপনার নিয়ে আসছে, ও এখন সরাসরি ওর থেকে এটাতে কানেক্ট হওয়ার মতো অ্যাবিলিটি রাখে। ঠিক আছে? ও এখন চাইলে সরাসরি কানেক্ট হইতে পারে। কিন্তু সবার আগে ওই রিসলভার এই প্রসেসগুলি কইরা ওর আইপিটা নিয়ে আসতে হয়। আর এইটারই বলা হয় ডিএনএস লুপআপ। মানে ডিএনএস যেই কাজটা করে, ডোমেইন নেম সিস্টেম। ঠিক আছে? ডিএনএসটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার বাগ বাউন্টি হান্টিং বলেন অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে বলেন। এখান থেকে যদি কোনো একটাতে ত্রুটি থাকে, বিশেষ করে এই যে জিনিসগুলিতে, বিশেষ করে নেম সার্ভারে যদি কনফিগারেশনে কোনো ত্রুটি থাকে, আপনি ওর ইন্টারনাল অনেক সাবডোমেইন যাইনা যাবেন, যে সাবডোমেইন আপনি হাজারো চেষ্টা করে বের করতে পারবেন না। কিন্তু এখানে যদি ব্রেক থাকে তাইলে আপনি বের করে ফেলতে পারবেন যে ইনফরমেশনের ইউনিক। কারণ সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হইব, যেই সাবডোমেইনগুলি ওইখানে অলরেডি অ্যাভেলেবেল আছে, যেগুলিরে সহজেই অ্যাক্সেস করা যাইতেছে, ওইগুলিতে কেউ না কেউ হান্ট করতেছে আর অলরেডি বাগ বের করে ফেলছে।
তা আপনার এমন একটা ইউনিক সাবডোমেন খুঁজে নিতে হইবে যেখানে মানুষ এখন পর্যন্ত কম পৌঁছাইছে, তখন আপনার সাকসেস রেটটা বেশি থাকবে। ঠিক আছে? মানে একটার ভিতরে হলো 2% চান্স, একটার ভিতরে হলো 80% চান্স। তো আমরা তো সবসময় 80% চান্সের সাথে যাইতে পারবো। এই জন্য আমাদের ইনফরমেশন গ্যাদারিং এর যে চ্যাপ্টারটা, ওইখানে মূল টার্গেটই থাকে যে ইউনিক কোনো একটা সাবডোমেন আইডেন্টিফাই করে নেওয়া। ঠিক আছে? তো এই ছিল আমাদের যে ডিএনএস এর মেইন মানে কমিউনিকেশন আর কি। এই জিনিসটাতে কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন, আগে ক্লিয়ার করব, পরে অন্যগুলিতে যাও, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমার একটা কোশ্চেন আছে। ভাই বলেন। টিএলডি সার্ভারটা কি হচ্ছে আইএসপি তে থাকে নাকি না আইএসপি হচ্ছে ডিএনএস কোনটা? রিসোর্স? এই যে টিএলডি সার্ভার যেটা। টপ লেভেল যে সার্ভারটা আছে এটা মূলত জানে হলো রুট নেম সার্ভার, মানে রুট সার্ভার। ও জানে যে টপ লেভেল সার্ভারটা কোন জায়গায় আছে, মানে ও ডট কমের যেই আছে এটা দেখা ও বুঝতে পারে যে আসলে ওর সার্ভারটা কোন জায়গায় আছে। তখন ওর এই রুট সার্ভার যেটা আছে, সর্বপ্রথম ডিএনএস সার্ভার রুট সার্ভারে কল করে যে আসলে আমার কাছে তো নাই, তুমি যেই স্টেপগুলি আমি ফলো করি ওই স্টেপগুলির মধ্যে তুমি আমারে আগে ওর যেই টপ লেভেল ডোমেইন সার্ভার আছে ওইটার অ্যাড্রেসটা তুমি আমার দাও। রুট সার্ভারে কিন্তু ও কোশ্চেন করে না যে ওর আইপি কি, ও কোশ্চেন করে ওর টপ লেভেল অ্যাড্রেসটা কি, তখন ও ওর অ্যাড্রেসটা দিয়ে দেয়। কারণ এখানে যাই আছে সবই ফোন বুক। হ্যাঁ, ফোন বুক মানে আমরা সেভ করি না নাম্বার, ওই রকম আর কি, নোটবুক। তোর কেসে সেভ করা আছে যে টপ লেভেল ডোমিনের অ্যাড্রেসটা কোনটা, তখন ও ওই অ্যাড্রেসটা দিয়ে দেয়। ওই অ্যাড্রেসটাতে এখন ডিএনএস কল করে যে এই যে যেই ইটা আছে example.com, ওর আইপি দাও তুমি। এখন এইটার ভিতরে ডিফল্ট থাকে, প্রথম যখন আপনি করেন ডোমেন কিনেন, তখন কন্ডিশনে লেখা থাকে যে আসলে আইপি আপনি আলাদা কিনবেন না আইবি, ওর আপনার আইপি সুবিধা দিব, কয়টা আইপি দিব বা কি করব না করব। ও যদি আইপি দেয় তখন ও মানে যে আইপি দিব ওইটারে ও দিয়ে দিব আপনারে। বাট ওর থেকে যদি বের হয়ে আপনি আপনার আলাদা সার্ভার বানান এবং ওই আইপি দিয়ে ইউজ করেন, আপনার সার্ভারের তো অবশ্যই আলাদা আইপি হবে। ওই সার্ভারের যেটা আপনি এই নেম সার্ভার হিসেবে রাখবেন ওইটা হইবে আপনার অথরিটিভ। এইটার পাওয়ার সবচেয়ে বেশি। যদিও ওর কাছে ইনফরমেশন থাকে, বাট এখানে একটা আহ, কি পর্দা দিয়ে দেয় আর ওরে বইলা দেয় যে তুমি আমার ইনফরমেশন দিবা না, আমার ইনফরমেশন আমার যে নিজস্ব অফিস আছে ওই অফিস থেকে নিবা। তখন ও ওই অফিসের নাম্বারটা দিয়ে দেয় এবং ওই অফিসের নাম্বারে যখন কল করে তখন যেয়া পুরোপুরি ইনফরমেশনটা পায়। এখন এই অফিসে আবার বইলা দেওয়া আছে যে তোমার কাছে যখন যদি কেউ সরাসরি আসে তুমি এই ধরনের ইনফরমেশন দিয়ে দিবা। আর ওরে বইলা দিছে তুমি এইসব ইনফরমেশন দিবা না, তুমি আমার অফিসের ঠিকানা দিয়ে দিবা। বুঝতে পারছেন ভাই? জি ভাই। যদিও নেটওয়ার্কে যে ভালো পারে সে আরো ডিটেলসে দেখাইতে পারতো। তো আর কারো কোনো কোশ্চেন ডিএনএস এ? কারো কোনো কোশ্চেন নেই? ভাই আচ্ছা, এই যে ভাই হ্যাঁ বলেন। ভাই এই যে আমরা ব্রাউজারে যখন সার্চ দিলাম, ব্রাউজারে সার্চ দেওয়ার পরে সার্ভারটা নিচ থেকে আপনি দেখাইলেন এইখানে সার্ভার, কোনটা? এই যে সার্ভার একেবারে কর্নারে উপরে। এটা? হ্যাঁ, হুম এটা হচ্ছে ডাটা সার্ভার। হ্যাঁ, হুম। তো এইখানে কি এই যে মধ্যে যেগুলো আছে এইগুলা বাধা প্রদান করে এইগুলা? মূলত বাধা প্রদান করে না, আপনার এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য যে রোড ম্যাপ, একটা নাম দিয়ে দিছি। এখন এই নাম দিয়া যদি আপনারে খোঁজেন যেইখানে আপনারে কেউ চিনে না, আপনি কি পাইবেন? সবাই আপনার ফেস চিনে, মানে আপনার একটা আহ, অন্য একটা সংকেত দিয়ে চিনে। মনে করেন আপনার দেশের ভিতরে সবাই নাম্বারিং সিস্টেমে চিনে, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এমনি। তো ওই ক্ষেত্রে যায় যদি আপনার নাম যদি যায় কেউ জিগায় মিরাজ, আপনারে যদি সবাই চিনেও আপনার লোকেশন দিতে পারবে? না। জি পারবে না। না।
কিন্তু এখন যেই জায়গায় আপনার নামটা মানে আগে মিরাজ ছিল, ওই জায়গা থেকে আসার পরে যেই প্রসেসিং এ চেঞ্জ হয়ে গেছে, মানে যেই এরিয়াতে আপনি এখন আইছেন এই এরিয়াতে সবাই নাম্বারিং সিস্টেমে চিনে। তো এই নাম্বারিং সিস্টেমে চিনার জন্য তো একটা প্রসেসের মাধ্যমে আসতে হয়েছে। তখন জি আপনারা আইডেন্টিফাই করতে হইলে এই প্রসেসটা যারা শুরু করছে আমার তাদের কাছে যাইতে হইব। তাদের ওকে কাছে যাইয়া ওই করতে হবে যে মিরাজ থেকে এই নাম্বারটা হইল কিভাবে? ওনারা আমার ডিটেলসে তখন কাগজপত্র বের কইরা বলতে পারবো যে এই লোকেই মিরাজ, এত নাম্বার লোক মিরাজ, তাই না? জি এই সেম কাজটাই করতেছে এই সব জিনিস, বুঝছেন? আপনার হেল্প করতেছে, বাধা প্রদান করতেছে না কেউ। সবাই আপনার হেল্প করতেছে যাতে আপনি আপনার ডেস্টিনেশনে যাইতে পারেন। বুঝতে পারছেন? জি এখন এই যে আমি ডিএনএস সার্ভার যে আমাকে এই আইপিটা দিয়েছে, হুম, ডিএনএস এই আইপি আমাকে দিয়েছে। হুম। এই আইপি তো সবসময় হাইড থাকে না? হ্যাঁ, আইপি তো হাইড থাকে। আইপি তো আপনি দেখবেন না। আমি তো আইপি দেখতে পারব না। আর না? আইপি বের করা সচরাচর তো আইপি মানে বের করা খুব কঠিন। আইপি যদি ফিল্টারেশন থাকে আর ক্লাউডে যদি করা থাকে অরিজিনাল আইপি বের করা যায়, বাট শতকরা 1% চান্স। কারণ আপনি যদি এই রিয়েল আইপিটা বের করে ফেলতে পারেন, তাহলে আপনি জি, ফায়ারওয়াল যাবতীয় যা কিছু আছে সবকিছু বাইপাস করে সরাসরি আপনি সার্ভারে অ্যাটাক করতেছেন। ঠিক আছে? জি, জি, জি বুঝতে তো পারছি। এই জন্য এটার মধ্যে অনেক ধরনের প্রোটেকশন দেওয়া থাকে। কিন্তু মাঝে, মাঝে পাওয়া যায়। কিছু, কিছু জায়গায় ভাই মানুষ মাত্রই ভুল করব। ঠিক আছে? জি, তো মানুষ যেসব কনফিগারেশন করে অবশ্যই তাতে কিছু না কিছু ত্রুটি থাইকা যায়। আর মেশিন তো অলওয়েজ মনে করেন কি বলে ত্রুটি থাকেই মেশিনে। কোনো মেশিনই 100% পারফেক্ট না। এটা যা শুধু নির্দিষ্ট একটা সময়ের জন্য পারফেক্ট। বুঝছেন? আচ্ছা, জি, ডিএনএসটা যদি বোঝেন তাহলে আমরা সামনের দিকে আগাই। ভাই, হ্যালো ভাই বলেন। ভাই, পাকিস্তানের একটা ওয়েবসাইটে মানে একটা লগ ইনে, ঠিক আছে, আচ্ছা, মানে ওইটা কি বুঝি। দরকার দরকার নাই তো ভাই আমাদের আপাতত আজকে অন্য কোনো ভাই জিনিস একটা নিয়ে। কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ধরেন আমি ডোমেইন কিনলাম, এখন আমি চাইতেছি আমি আমার আইএসপির কাছ থেকে একটা পাবলিক আইপি নিছি। হুম। তো ওই ডোমেইনটা আমি আমার পাবলিক আইপির থ্রুতে মানে হোস্ট করতে চাইতেছি। এখন ওই ক্ষেত্রে তাহলে নেম সার্ভারটা কিভাবে কি হবে? নেম সার্ভারটা ভাই কিভাবে ক্রিয়েট করে এটা ঠিক আমি জানি না। কিন্তু আপনার মানে এইসব প্রসেসিংটা আমি জানি না। কিন্তু আপনি যদি আপনার আইপিতে লঞ্চ করতে চান তাহলে আপনার কিছু টুলস ইনস্টল করতে হবে। যেমন অ্যাপাচি ইউজ করতে হবে অ্যাজ এ সার্ভার হিসাবে কাজ করানোর জন্য। ঠিক আছে? তো ওইখানেই মনে হয় মেবি এই মেকানিজমটা করতে হইব যে আসলে আপনি আপনার নেম সার্ভার আলাদা নিজের সার্ভার কিভাবে বানাইবেন। ঠিক আছে? তো আপনার পিসি যদি এইরকম ক্যাপাসিটি থাকে যে আপনি ২৪ ঘন্টা খোলা রাখবেন, ইলেকট্রিসিটি থাকবে এবং কোনো এটা অফ হইব না, নেট কানেকশন যাইব না, তখন আপনি সার্ভার হিসাবে নিজের পিসিরে ইউজ করতে পারবেন। এটা ছাড়া তো আপনার সম্ভব না। বুঝছেন ভাই? জি ভাই। আরো ক্লিয়ার অ্যান্সার কোনো একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দিতে পারবে, আমি পারবো না ভাই। আমি যদি যতটুকু আমার কাজের জন্য প্রয়োজন আমি ততটুকু বলতেছি। ঠিক আছে? আর এর থেকে ডিপে কেউ দেখাইছে কিনা আমার ঠিক অত ভালো জানা নেই। আমি পাই নাই আসলে। আমি পাইলে আপনারে আর এর ইন্টারনেট ব্রাউজিং এর সিস্টেম জেনে নিলাম। ডিএনএস লুপ কিভাবে আইপি বের করে। মানে এই পুরো একটা লাইনই এতক্ষণ দেখলাম। তারপরের প্রসেস গুলি আমরা সবাই জানি। ঠিক আছে? তো নেটওয়ার্কের যে কনসেপ্ট গুলি ছিল ওইটার মধ্যে আমরা আ ব্রাউজিং কিভাবে হয় এরা জানলাম। এরপরে আসতেছে আমাদের মোটামুটি আমরা ইন্টারনেটের সবকিছুই বেশিরভাগ জিনিসই জাইনা নিছি। কিছু, কিছু স্পেসিফিক জিনিস আছে ওইগুলি জানা লাগবো। যেমন ডিএইচসিপি, ডায়নামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যেটা আমাদের আ করে, কি কয়? রাউটার আমাদেরকে যেই ইয়ের মাধ্যমে সুবিধা বা ফাংশনের মাধ্যমে একটা ইউনিক আইপি প্রোভাইড করে। ওই আইপিটা কই থেকে প্রোভাইড করে? ওই যে ২৫৫টা আইপির মধ্যে আরকি প্রোভাইড করে। কিভাবে প্রোভাইড করে? এটা কিভাবে কাজ করে? মূলত ওর দু ২ টা জিনিস থাকে। মানে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার আরকি। ডিএইচসিপির সার্ভার আর হইলো ক্লায়েন্ট। এই ২ টা জিনিস মিলাইয়া কাজ করে। কিসের উপর কাজ করে? জাস্ট শুধু DORA এই সংকেতগুলি মানে যার হইল ডিসকভার, অফার
রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, বুঝছেন? এইটার মাধ্যমেই এই ডায়নামিক হোস্ট কনফিগারেশন কাজ করে। কিভাবে? ডিসকভার কাজ করে কিভাবে? যখন একটা ডিভাইস কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য মানে আইডি পাসওয়ার্ড দিয়ে যখন কানেক্ট করতে চায়, তখন একটা ব্রডকাস্ট রিকোয়েস্ট যায় ডিএইচসিপি সার্ভার ডিসকভার করার জন্য। ডিসকভার করে কই? ওর কাছে 255টা আইপি আছে। ওই 255টা আইপির মধ্যে ও ডিসকভার করে কোনটা খালি আছে, ঠিক আছে? যেটা খালি থাকে ও ওইটারে একটা অফার মেসেজ পাঠায়। কারে? ক্লায়েন্টরে। টিএসপি সার্ভার নেটওয়ার্ক রিসিভের জন্য কি করে? ক্লায়েন্টরে একটা অফার করে যে এই আইপিটা খালি আছে, ঠিক আছে? এটা হলো রিকোয়েস্ট। ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে যদি ওইটা অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, যে এটা আমার এই আইপি দাও, ঠিক আছে, এটা যদি খালি থাকে ওই এটা দিয়ে দাও, তখন অ্যাকনোলেজমেন্টের মাধ্যমে আমরা কানেক্ট হয়ে যাই, ঠিক আছে? এই 4টা রিকোয়েস্ট দিয়েই আমরা একটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মানে যখন আমরা এটা থেকে চলে যাই, পরবর্তীতে যদিও পাসওয়ার্ড দেওয়া লাগে না, বাট কানেক্ট করলেই আমরা কানেক্ট হয়ে যেতে পারি। এখন এটারে যদি প্র্যাকটিক্যালি দেখতে চান, সিস্টেম আছে, যেমন একটা লাগান লাগবে, নেটওয়ার্ক ইন্টারফেস লাগান লাগবে। 1 মিনিট। ভার্চুয়াল মেশিন। আচ্ছা, এখানে দেখেন, এখন আমি ওয়্যার কানেকশন আছি, হ্যাঁ? এখন আমার এটা যখন কানেক্টেড হয়ে যাবো, তখন আমার এখানে এই যে এখন ওয়্যারলেসের জন্য অপশন আসতেছে। এখন পর্যন্ত আসে নাই, যদিও আমি এটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ? ঠিক আছে? ক্লিয়ার। ডিসকানেক্ট, কানেক্ট, অ্যাভেলেবল নেটওয়ার্ক এখনো খুঁজতেছে, হ্যাঁ? ও ওয়্যারে কানেক্টেড তো পাইছে। এখানে দেখেন, আমি আপনাদের কিছু একটা জিনিস দেখাই। ইফ কনফিগ নেটওয়ার্ক ইন্টারফেস দেখার জন্য আমি দেখছি। এতদিন কিন্তু আমার এই ৩ টা ছিল। ডকার ছিল, ETH0 ছিল, অ্যালো ছিল। বাট আজকে যখন আমি ওয়্যারলেস ডিভাইস লাগাইছি, তখন এটা হইলো LAN 0। এই LAN 0 তে দেখেন একটা আইপি দেওয়া আছে। আইপি দেওয়া আছে কি কারণে? আমি এখানে নেট কানেকশন করে রাখছি। মানে আমি এটা আগেই নেট কানেক্টেড করে রাখছি এজন্য, হ্যাঁ? এখন আমি এটাতে যদি কানেক্ট হই, কিসে কানেক্ট হইছি? কানেক্ট হইতেছে এত স্লো। এখন আমি হইলো ওয়্যারেড কানেকশন, এটাতে কি? ডিসকানেক্ট নাকি? একটু সময় দেন, হ্যাঁ? কোন আছে? হ্যাঁ, আছে। তো আমরা ওয়্যার শার্কের নাম মেবি শুনছি, WAR ওয়্যার, WI তো ওয়্যার শার্ক। আমরা ওয়্যার শার্ক কি করি? যে আমাদের নেটওয়ার্কের প্রত্যেকটা জিনিসে ফলো করে। আমরা এনি দিয়ে ট্রিগার যাই, ঠিক আছে? পারমিশন কোড, ওকে। আচ্ছা, এখানে আমরা সার্চ করি হলো কানেকশন নেব ডিপি GHP। আমরা এই প্রোটোকলের কমিউনিকেশন গুলি শুধু দেখতে চাইতেছি। হুম, আমি রাউটারে ডিসকানেক্ট। এখন দেখেন আমি কানেক্ট আছি কিসে? আমি ওয়্যারলেসে কানেক্টেড আছি। এটারে যদি আমি ডিসকানেক্ট করে দেই, আমি শুধু DHCP কানেকশন গুলি নেব। আমার কথা কি শোনা যায় নাকি আমি নেট ডিসকানেক্ট হয়ে গেছি? জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, এখন যখন আমি এটাতে কানেকশন নেওয়ার জন্য এই যে অ্যাভেলেবল যে এটা আছে, এটাতে যখন কানেকশন নেওয়ার জন্য আমি যখন কল করব, তখন দেখবেন এটা যখন কানেক্ট হইব, এখানে আমার ডিএসসিপির যে রিকোয়েস্ট গুলি আছে ওইগুলি লোড হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, ও শুধু রিকোয়েস্ট আর করছে। আচ্ছা, আমি এটারে ফরগেট করে দিই। ফরগেট করে তারপরে দেখাই। এত স্লো কাজ করতেছে। এখানে আমার পাসওয়ার্ড দেওয়া দেখে শুধু রিকোয়েস্ট আর অ্যাকনলেজমেন্ট করতেছে। ঠিক আছে? অফার করতেছে না। তো এটারে আমার করতে হলে আমি কি করবো? না, ফরগেটের অপশন এই জায়গায় আছে। কিন্তু কই আছে এটাই তো ভুলে গেছি। ফরগেট করবো কেমনে আমি ওরে? তো করিনি। এই পাসওয়ার্ড দিইনি। পাসওয়ার্ড তো আমার আগেরই দেওয়া আছে। তো এই পাসওয়ার্ড দেওয়ার কারণে ও শুধু রিকোয়েস্ট করতেছে আর অ্যাকনলেজমেন্ট করতেছে। এখানে কোনো ধরনের নতুন ডিসকভারও করতেছে না, আর আইপিও ফাইন্ড করতেছে না। ঠিক আছে? শুধুমাত্র এই ৪ টা রিকোয়েস্টের উপর ভিত্তি করেই ও আমার আইপিটা ডিক্লেয়ার করে। ঠিক আছে? এটা এই পর্যন্তই থাকুক। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসে, এই ডিএইচসিপি দেখলাম আমরা। এরপরে যে জিনিসটা আছে এটা হইলো আমাদের নাট নেটওয়ার্ক। আমরা যে ইন্টারনেটে কানেকশন হইছি, এটা একটা নাট নেটওয়ার্কে কানেকশন হইছি। ঠিক আছে? নাট নেটওয়ার্ক কি? নাট নেটওয়ার্ক হইলো IPv4 যে ইটা আছে, এটা মেবি 4.3 বিলিয়ন টোটাল আইপি আছে। ঠিক আছে? তো ওই টোটাল আইপিটা অনেক বেশি মনে হইলেও আমাদের যেই পরিমাণে ডিভাইস আছে, ওই ডিভাইসের তুলনায় এটা কিছুই না। যদি প্রত্যেকটা ডিভাইসে ইউনিক আইপি দিতে হয়। এজন্য সবাই মিলে একটা ডিসিশন নিল যে আসলে আমরা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বানাবো, যেটার কাজই হইব একটা ইন্টারনাল এরিয়া বানানো, যে ইন্টারনাল এরিয়া থেকে ওই জিনিসটা বের হইব না যেমন, এবং বের বের হইব না যেমন তেমন, ওইটারে আপনি রিপিটিভলি সব জায়গায় ইউজ করতে পারবেন। কারণ একটা জিনিস দেখবেন যে আসলে আপনার রাউটারের যে প্রাইভেট আইপি আছে, এই প্রাইভেট আইপিটাতে দেখবেন যে 192.168 এই সিরিয়ালের যেই সংখ্যাটা আছে, বেশিরভাগ রাউটারের মধ্যেই আছে। ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু ইউনিক না, সবারই এই 255টার মধ্যে আছে। ঠিক আছে? এই জিনিসটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যেই ফাংশন, মানে নাট, এটার মাধ্যমে। তো এটা বুঝতে হইলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হইব যে আমাদের টোটাল আইপি হইল 000 থেকে 255, 255, 255, 255, মানে 255টা এই পরিমাণের আইপির ক্ষেত্রে, মানে 0 থেকে এই পর্যন্ত আইপিতেই 3 বিলিয়ন হয়ে যায়। ঠিক আছে? এই যে এই আইপি সংখ্যা, এইটারে আবার 5টা ক্লাসে ভাগ করা হয়েছে। 5টা ক্লাসে ভাগ করা হয়েছে বলতে 0 to 127 পর্যন্ত হইল ক্লাস এ, যেটা হলো হিউজ নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়, অনেক বড় কোম্পানির জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে হলো ভি বি এ আছে কি 128 থেকে 191, এটা হলো মিডিয়াম নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়, যেমন কোম্পানি, এইসব জিনিস আর কি। 192 থেকে 233 পর্যন্ত স্মল নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা হলো ক্লাস সি। তারপর হইল ক্লাস ডি এ 244 থেকে 249 পর্যন্ত। এটা কিন্তু শুধু প্রথম, এই যে প্রথম সংখ্যাটা বলতেছি, বাকিগুলি না। হুম
224 থেকে 239 পর্যন্ত হইলো গ্রুপ কমিউনিকেশনের জন্য, আর 240 থেকে 255 হইলো এক্সপেরিমেন্টাল, মানে রিসার্চ সেন্টারগুলি যে আছে না, ওই রিসার্চ সেন্টারের জন্য। এর মধ্যে কিছু কিছু আইপি রিজার্ভড আছে, যেমন 000 এটা হলো ডিফল্ট রাউটিং এর জন্য। ডিফল্ট রাউটিং এর জন্য এটা রিজার্ভ আছে, এটা আপনি চাইলেও ইউজ করতে পারবেন না। 127.0.0 রিজার্ভ ফর লুপ ব্যাকের জন্য, ঠিক আছে। যদি এগুলির ব্যাখ্যা ছাড়া মাত্র আমি অত ভালো করে দিতে পারবো না, এই জন্য প্যাচ না লাগাই, ঠিক আছে। এরপরে এই আইপি গুলির আবার প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি আছে। পাবলিক আইপি কি? পাবলিক আইপি হইলো আমরা ইন্টারনেটে রাউটারের বাইরে যেই অ্যাড্রেসের সাথে মানে আমার রাউটারে একটা আইপি আছে পাবলিক আইপি, বাকিগুলি রাউটার যেগুলি আমার অ্যাসাইন করছে ওইগুলি হইলো প্রাইভেট আইপি, ঠিক আছে। ওই পাবলিক আইপিগুলি হইলো আমাদের আইএসপি দেয়, আর রাউটার আমাদের যেটা দেয় এটা প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপি আবার একটা রেঞ্জ আছে 3টা ক্লাস থেকে, এই যে এইখানে এ বি সি যে ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে থেকেই 3টার মধ্যে আবার ভাগ করে দিছে। যেমন প্রাইভেট আইপির ক্লাস এ ক্লাসের আইপি কি? এই ক্লাসের আইপি শুরু হয়, এই ক্লাস শুরু হয় 10 থেকে 127। তো এখানে 10 থেকে 3টা পরিবর্তন হয়, এই 3টা মানে 10-এর মধ্যে সীমাবদ্ধ, বা 10-এর চাইলে এই জায়গায় 255টা, এই জায়গায় 255টা, এই জায়গায় 255টা, মানে 3টাতেই পরিবর্তন করে করে আইপি নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে হিউজ আইপি হয়ে যায়, মানে কতগুলি হয় চিন্তা করেন, এখানে 255টা, এই 255টা আবার 255 দিয়ে পূরণ দেন, আবার এই 255 এই যেই রেজাল্ট আসবে এই দুইটার পূরণে ওইটারে আবার 255 দিয়ে পূরণ দেন, তাহলে এতগুলি আইপি সব হইলো প্রাইভেট আইপির জন্য বরাদ্দ। তারপর হইলো বি বি হইলো 172 থেকে 16.0 থেকে 31 পর্যন্ত, ঠিক আছে। এটা আবার এই 16-এর বাইরে যাইতে পারবেন না, 255 পর্যন্ত 31-এর বাইরে যাইতে পারবেন না। 16 থেকে শুরু হইব, 31 পর্যন্ত যখন আইব এই দুইটা চেঞ্জ করতে পারবেন আপনি। আপনি কি করতে পারবেন? 255 পূরণ দিবেন, যে রেজাল্ট আসবো ওইটারে 31-এর সাথে পূরণ দিলে ওই পর্যন্ত আইপি আপনি ইউজ করতে পারবেন, বাকিগুলি। আর ক্লাস সি যেটা মূলত আমাদের রাউটারের ব্যবহৃত হয়, ওইটা হইলো এই যে এটা 168 থেকে 168-র বাকি দুইটা আপনি চেঞ্জ করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই হলো আমাদের আইপি অ্যাড্রেসের রেঞ্জ এবং কি বলে এটা পাবলিক অ্যান্ড প্রাইভেট আইপি। যদিও আমাদের বাগ বাউন্টি হান্টিংয়ে এইটা অত বেশি ইফেক্ট ফেলবো না, এই জন্য এই জিনিসে আমি বেশি জোর দেও নাই। যা শুধু আমাদের মনে রাখতে হইব, আমাদের টোটাল আইপি শুরু হয় 000 থেকে আর 255 পর্যন্ত, চারোটাতেই ফুলফিল করা যায়। এই জিনিসের ভিতরে একটা জিনিস শুধু মনে রাখতে হইব, যদি এইখানে একটা হয় 200, এই জায়গায় যদি একটা জিরো থাকে, মানে একটা জায়গায় জিরো থাকে, তাহলে এটা হলো ডিভাইডেড 24, কারণ প্রত্যেকটাই 8 করে, মানে 8টা করে ভাগ করা আর কি। তাহলে 3 × 24, এই 24-এর যে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার যখন 24 থাকবো তখন আপনার ধরে নিতে হইব আমার টোটাল আইপি হইলো 255টা। আপনি এই জিনিসটা পাইবেন হইলো যখন কোনো এই কি কয় এটারে রেসপন্সিবল ডিসক্লোজার পেজ যখন পড়বেন, যদি ওইখানে আইপি রেঞ্জ দেওয়া থাকে তখন বুঝে নেবেন। যদি 24 থাকে তার মানে আমি শুধুমাত্র আমার লাস্টের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা পরিবর্তন করতে পারবো, মানে 255টা আইপি ইউজ করতে পারবো, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় দেখেন 8 আছে, তার মানে আমি এই সরি 16 আছে যদি কোথাও, তাহলে 16 না তো, হ্যাঁ 16ই তো। যদি 16 থাকে তাহলে আমি এই দুইটাতেই চেঞ্জ কইরা কাজ করতে পারবো, ঠিক আছে। আর কোথাও যদি দেখেন 8 আছে, তাহলে আমার এই 3টাই আমার রেঞ্জে, তাহলে 3টা রেঞ্জে যখন হইব, এই জায়গায় 255-র সাথে আমি 255 পূরণ করবো, আবার যেই রেজাল্ট আসবো ওইটার সাথে এই 255 পূরণ করবো, তাহলে যত আইপি ভ্যারিয়েব সব আইপি আমার রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। এই জন্য এই জিনিসটা আপনাদের জানা দরকার। আইপি ব্লক দেওয়া থাকে, ঠিক আছে। তো প্রাইভেট আইপি গেল, নাট নেটওয়ার্কও গেল। এখন এতগুলো ইন্টারনেটের, হ্যাঁ জি ভাই, ভাই আমার একটা কোশ্চেন আছে যে এতগুলো আইপিতে ওরা কি সার্ভিস ইউজ করতেছে যে এতগুলো আইপি এটা ওদের আপনার লাগবে?
এইটা আপনার বের করা লাগবো। আমরা এটা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখব। অবশ্যই আমাদের ইয়ের মধ্যে দেখব। কারণ ভাই ও আইপি নিছে মানে হইলো টাকা দেয়া নিছে তো। ও ওই নেটওয়ার্কের ভিতর শুধু ওই ওয়েবসাইটেরই হোস্ট করবো ব্যাপারটা এরকম না। ওদের ছোটখাটো ইন্টারনাল সার্ভিস যেগুলি আছে ওইগুলিও হোস্ট করতে পারে। যেগুলি ওরা ইন্টারনালি অ্যাক্সেস করে। যদি আপনি ওইগুলি বের কইরা পান তাহলে আপনার ফায়দা না? আইপি ব্লকে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর এইগুলি হলো আমাদের জন্য সোনার হরিণ। সবাই দেখবেন বাঘ খোঁজে আর খোঁজে কিন্তু বাঘ পায় না। কেন বাঘ পায় না? এই নেটওয়ার্কের যেই ইটা দেওয়া থাকে, ব্লকটা দেওয়া থাকে, এটা অনেকে বোঝেই না যে আসলে আমার কোন ফরম্যাটে এটারে কি পর্যন্ত যাইতে হয়। আমার যখন ৮ দেওয়া আছে তার মানে আমার ৮টা ব্লক আছে। এটারে তো ৮ ইউনিটে ভাগ করা না প্রত্যেকটারে। ৮ এই ৮ ইউনিট না এটা কি বলে? ৮ আমি বিট, ভুলে গেছি। ৮ হ্যাঁ, বিট করে। তো এই বিটে যখন ভাগ করা থাকে বুঝছেন? তো এইগুলি এইটা ফিক্সড। ৮ বিট মানে এইটা ফিক্সড, বাকিগুলি আমি চেঞ্জ করতে পারব। তো যখন এখানে ২৫৫ এখানেও ২৫৫ থাকে, তার মানে ব্যাপারটা হইলো যে শুরু হইব আমার এখানে ২৫৫ দিয়ে। এখানে আমি ২৫৫ টা আইপি অলরেডি পেয়ে গেছি। এখন এটা 0 তে যখন আছে তখন আমি ২৫৫ টা আইপি পেয়ে গেছি। যখন আবার এটা 1 এ হইব তখন আমি আবার এই 1 দিয়ে আবার ২৫৫ টা আইপি পাইছি। এমন এইটা যাইতে ২৫৫ পর্যন্ত যাই। ২৫৫ পর্যন্ত গেল। ঠিক আছে? তাইলে ২৫৫ পূরণ ২৫৫ টা। কারণ প্রত্যেকটাতেই তো আমি ২৫৫ টা করে পাইতেছি। পূরণ করার পরে যে আইপিটা বের হইব, ওই আইপিটা আবার আমি এইটা দিয়ে শুরু করব। এইটা দিয়ে 0 তে যখন এইটার রেজাল্ট যেটা আছে ওইটাতে, তারপরে আবার এটারে ২৫৫ পর্যন্ত যাইলে একটা হিউজ ব্লক হয়ে যাইব, যেটা সোনার হরিণ। যদি এরকম থাকে, যদি এরকম দেয় না, দিব আপনারে হয়তোবা ১৬ বা ২৪। বেশিরভাগই দেখবেন ১৬ দেখবেন, নাহলে ২৪ দেখবেন। ঠিক আছে? নেটওয়ার্ক ব্লকে। এগুলিও ইনাফ। ঠিক আছে? তারপরে আমরা এই আইপিতে কি ডোমেইন হোস্ট করা ছিল ওইগুলি বের করা আমরা শিক্ষা নিব। সমস্যা নেই। তো আইপি আপাতত এতটুকুই বোঝেন। এর বেশি আপাতত জানার দরকার নাই। বাট নাট নেটওয়ার্কটা কি ওইটা বুঝতে পারলেই হইল। এরপরে হইলো ইন্টারনেটের যে আর্কিটেকচার। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। তো ইন্টারনেটের যে আর্কিটেকচার এটা হইল যে কি ধরনের সার্ভার হয়। এই জিনিসগুলি আরকি আমাদের জানা উচিত। তো এই ইয়ের ভিতরে মানে আর্কিটেকচারটা কেমন হইব এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডাটা অর্গানাইজ করবেন, ট্রান্সমিট করবেন বা ম্যানেজ করবেন নেটওয়ার্কের মধ্যে অ্যাক্সেস করার জন্য। এই ৩ টা জিনিসের উপর ডিপেন্ড কইরা আপনার আর্কিটেকচারটা ওইভাবে বানানো হয়। ঠিক আছে? যেটা কিভাবে অর্গানাইজড করবেন, ট্রান্সমিট করবেন এবং ম্যানেজ করবেন। কিভাবে মানে কি ম্যানেজ করবেন? অর্গানাইজ মানেই তো ম্যানেজ। ম্যানেজ করবেন আসলে নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে আপনি এটাতে অ্যাক্সেস করতে পারেন। এইজন্য এইগুলির উপর ডিপেন্ড কইরা মূলত ৪-৫ ধরনের আর্কিটেকচার আছে। একটা হলো পেয়ার টু পেয়ার, P2P আরকি। P2P আর্কিটেকচার যেটা হলো ফাইল শেয়ারিং এর জন্য এবং ব্লকচেইন এর জন্য ইউজ করা হয়। হ্যাঁ? P2P এই আর্কিটেকচার আরকি। আরেকটা হলো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার যেটা আমরা মূলত দেখি। যেটা ওয়েবসাইটের জন্য, মেইল সার্ভিসের জন্য এটার সাথে আমরা পরিচিত যে ক্লায়েন্ট আর্কিটেকচার। আরেকটা হলো হাইব্রিড আর্কিটেকচার। এটা হলো হাইব্রিড আর্কিটেকচার কি করে? মেসেজিং অ্যাপ, হ্যাঁ? ভিডিও কনফারেন্সিং এইসব যেগুলি মনে করেন ইউডিপি করে মানে একটা কানেকশন বাইডিরেকশনাল কানেকশন বিল্ড করতে পারে যেইসব প্রোটোকল যেইসব আর্কিটেকচার ওই আর্কিটেকচারগুলি বলা হইছে। বাইডিরেকশনাল যদি বলতে চান যে জিনিসটা কি? আমরা যে জিনিসটা এখন পর্যন্ত জানি, ভবিষ্যতে আমরা অন্য কিছু জানবো আরো। যে আমরা জানি কি একটা সার্ভার কানেকশন করে আরেকটা আমাদের ব্রাউজার মানে ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেকশন করে। এটা হলো আমাদের ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কানেকশন। ঠিক আছে? তো ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কানেকশনে আমরা যখন একটা রিকোয়েস্ট পাঠাই, এই রিকোয়েস্টটা এখানে যাওয়ার পরে কানেকশন ক্লোজ হয়ে যায়। তখন ও এটারে প্রসেস করে আমাদের একটা রেসপন্স দেয়। কিন্তু এই রেসপন্সের জন্য কিন্তু ওর আরেকটা কমিউনিকেশন চ্যানেল বিল্ড করা লাগে। একটা দিয়ে রিকোয়েস্ট যায়, একটা দিয়ে রিকোয়েস্ট আসে প্রসেসিং করার পরে। বাট বাইডাইরেকশনাল ব্যাপারটা হইলো এইরকম,
একটা কমিউনিকেশন চ্যানেল ওপেন হইব, যেটা দিয়ে আপনি মেসেজ ওরেও করতে পারবেন, আবার ও আপনারে করতে পারবো। মানে এ মেসেজ করতে পারবো, ও মেসেজ করতে পারবো, একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমেই। দুইটা কমিউনিকেশন চ্যানেলের কোনো প্রয়োজন নাই। এটারে বলা হয় বাই ডাইরেকশনাল কমিউনিকেশন চ্যানেল। ঠিক আছে? তো এই বাই ডাইরেকশনাল যে কমিউনিকেশনগুলি আছে, ওই কমিউনিকেশনগুলির জন্য আপনার হাইব্রিড আর্কিটেকচার প্রয়োজন পড়ে। তারপরে ক্লাউড আর্কিটেকচার, যেগুলি হইলো আপনার ক্লাউড স্টোরেজের সাস, তারপরে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এবং প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হিসাবে ব্যবহার করার জন্য। তারপরে সফটওয়্যার ডিফাইন আর্কিটেকচার, যেটা ডাটা সেন্টারের জন্য, লার্জ এন্টারপ্রাইজ কোম্পানির জন্য। এই এই কয়েকটাই মোটামুটি জনপ্রিয়। তো এটা হলো আর্কিটেকচার, কিভাবে গঠন করবেন। বাট সার্ভারের কথা যদি চিন্তা করেন, সার্ভার অন্য জিনিস। ঠিক আছে? অনেক ধরনের সার্ভার আছে। আমরা এখানে সার্ভারের কথা বলতেছি না, আমরা আসলে এই যে ইন্টারনেটের আর্কিটেকচার মানে গঠন প্রণালী, আমাদের প্রয়োজন অনুসারে আমরা ওইটাকে কিভাবে সাজাইতে পারি, এই জন্য আমরা কোন আর্কিটেকচার বা মডেলের উপর ভিত্তি করে কাজ করতে পারি, ওইটা। ঠিক আছে? তো আমরা ক্লাউড নিয়ে কাজ করবো, আমাদের সাথে মূলত ক্লাউডের সাথে কাজ হইব। তো এই সাথে ক্লাউড স্টোরেজ, সাস, পাস, এগুলি আমরা দেখবো। হাইব্রিডের সাথেও আমাদের কাজ করতে হইব 100%, যার জন্য আজকে আমরা যে নতুন জিনিসটা অ্যাড করছি, যে ডাব্লিউএস বা এটা আরেকটা থাকে WSS, মানে এসটিটিপি। এই যে এসটিটিপি বা এসটিটিপিএস না, ওইটাই ডাব্লিউএস, ওয়েব সকেট অথবা ওয়েব সকেট সিকিউর। ঠিক আছে? এইটা আপনার এই হাইব্রিডের যে অপশনগুলি আছে, এই অপশনগুলি ছাড়াও আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি, হয়তো আমরা জানি না যে আমরা লাইভ চ্যাট করি, চ্যাটিংয়ের, তারপরে লাইভের সময় যেই সব জিনিসগুলি অটোমেটিক আপডেট হয়ে যায়, ওই সব জিনিসগুলি আমাদের যে ওই ভূমিকম্পের জন্য যেই অ্যালার্ট আছে, ওই অ্যালার্ট মেসেজের যেই অ্যাপসগুলি, ওই সব কয়টাই এই হাইব্রিড আর্কিটেকচারের মাধ্যমে তৈরি করা হয় এবং ইউজ করা হয় এসটিপির জায়গায় ওয়েব সকেট। ঠিক আছে? যেটা হলো অনেক ফাস্ট। কেন ফাস্ট, ওইটা আমরা ভবিষ্যতে জানবো আর কি, কারণ এটা আমাদের জানার দরকার। এটা না জানলে আমাদের সমস্যা। আমরা হয়তোবা নেটওয়ার্কের লাস্ট ক্লাসে এটা সম্বন্ধে জানা নিব, কারণ ওটা আমাদের জানা দরকার। আমরা এসটিটিপি জানি, ঠিক আছে? এসটিটিপি জানি, তো এসটিটিপিএসও জানি। আমরা এফটিপি প্রোটোকল সম্বন্ধে অত ভালো জানি না, বাট এটা একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা আমরা জানি। এসএমটিপি সম্বন্ধেও অত ভালো জানি না, বাট এই এফটিপির সাথে কাজ না করলেও আপনি ভবিষ্যতে এসএমটিপির সাথে কাজ করবেন, মেল সার্ভারের সাথে কাজ করবেন। যদিও আমরা অত বেশি ডিপে যাবো না এই দুইটাতে, এগুলিতে যাবো না। টিসিপি তো আমরা সবসময় কাজ করি, আর আইপি তো আমরা জানি। তো আমরা এসটিটিপি আমাদের একটা নেটওয়ার্ক প্রোটোকল, যেটা হইলো আপনার কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য ওয়েবের ক্ষেত্রে লাগে। এটার সাথে এই যে এইটা, আমরা এই দুইটা জিনিসের হয়তোবা আমরা নেক্সট ক্লাসে নেটওয়ার্কিংয়ে এই দুইটা সম্বন্ধে একটু ভালোভাবে জেনে নেব, যাতে আমাদের পরবর্তী ভাগগুলি সহজ হয়ে যায়। এটাতে আমরা দুইটা ভাগ সহজ করে ফেলতে পারবো। এটা তো আমরা জানি, এসটিটিপি প্রোটোকল সম্বন্ধে জানি, শুধু আমরা এইটার সম্বন্ধে জানবো। ঠিক আছে? নেক্সট ক্লাসে আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, এই চ্যাপ্টারের যে জিনিসগুলি ওই এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকুক, এমনি অনেক লেট হয়ে গেছে। তাহলে কি ভাই নেক্সট